শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ফারহানা শারমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। আমরা গত ক্লাসে একটি সানফ্লাওয়ার দিয়ে একটি ছবি এঁকেছিলাম এবং সেই সানফ্লাওয়ার বা সূর্যমুখীর মধ্যে আমরা মনোযোগের বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম। আমরা তাহলে কি পড়েছিলাম? মনোবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সংবেদন ও প্রত্যক্ষণের মনোযোগের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পূর্বে ক্লাসে পড়েছি। আশা করি তোমরা বৈশিষ্ট্যের পয়েন্টগুলো মুখস্থ করেছো এবং এখন পর্যন্ত এই অধ্যায়ে যা যা পড়ানো হয়েছে মোটামুটি আয়ত্ত করেছো। সহজ অনেক অধ্যায়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজকে আমরা যে শিখন ফলে যাব, সেই শিখন ফলটি হচ্ছে মনোযোগেরই আরেকটি অংশ। মনোযোগের অনেকগুলো শর্ত রয়েছে। আজকে আমরা পড়ব মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত এবং মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত। তাহলে চলো শিক্ষার্থী, আমরা প্রথমেই দেখে নিই আজকে আমাদের শিখন ফল কি হবে। আজকে আমাদের শিখন ফল যেটি হবে সেটি হচ্ছে, আজকে আমরা এই ক্লাস থেকে যা শিখব তা হচ্ছে, আমরা মনোযোগ পড়েছিলাম, আজকে আমরা শিখব মনোযোগের শর্ত। মনোযোগের দুটি শর্ত আছে। হ্যাঁ, মনোযোগের দুটি শর্ত আছে বা উপাদান আছে। এই উপাদান দুটি আজকে আমরা শিখব। তার একটি হচ্ছে, মনোযোগের যে দুটি উপাদান আছে তার একটি হচ্ছে মনোযোগের দুটি উপাদানে একটি হচ্ছে বস্তুনিষ্ঠ বা বাহ্যিক শর্ত, আর আরেকটি হচ্ছে ব্যক্তিনিষ্ঠ বা অভ্যন্তরীণ শর্ত। ব্যক্তিনিষ্ঠ বা অভ্যন্তরীণ শর্ত। তাহলে আমরা শিখন ফল কি? শিখন ফল হচ্ছে আজকে আমরা যেটি পড়বো যে মনোযোগের যে দুটি শর্ত আছে, বস্তুনিষ্ঠ বা বাহ্যিক এবং ব্যক্তিনিষ্ঠ বা অভ্যন্তরীণ, এই দুটি শর্ত সম্পর্কে আলোচনা। আজকের ক্লাসে মূলত আমরা আমাদের শিখন ফল হবে মনোযোগের বস্তুনিষ্ঠ বা বাহ্যিক শর্তাবলী বর্ণনা বা বিশ্লেষণ। মনোযোগের বস্তুনিষ্ঠ বা বাহ্যিক শর্তাবলী কি সেটি বর্ণনা বা বিশ্লেষণ তোমরা করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থী, আমরা আমাদের মূল পাঠদানে চলে যাচ্ছি। মনোযোগের বস্তুনিষ্ঠ বা বাহ্যিক শর্ত। শিক্ষার্থীরা, তাহলে আসো আমরা এখন শুরু করি মনোবিজ্ঞানে ষষ্ঠ অধ্যায়ের সংবেদন প্রত্যক্ষণের মনোযোগের বস্তুনিষ্ঠ শর্তসমূহ। মনোযোগ কাকে বলে এটা তো নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে যখন অনেকগুলো উদ্দীপক, অনেকগুলো বিষয়ের মধ্যে তুমি যখন একটি বিষয়কে নির্বাচন করে সেটার মধ্যে তুমি তোমার মনোযোগ দিচ্ছ বা সেটাকে বেশি গুরুত্ব দিচ্ছ, সেটাই কিন্তু মনোযোগ, তাই তো? তাহলে এর কিছু বস্তুনিষ্ঠ শর্ত আছে, তার মানে কি? বস্তু রিলেটেড শর্ত। প্রথম যে শর্তটা আমরা একটু দেখি, আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা কিভাবে শর্তগুলো আমরা আঁকবো। তো প্রথম শর্তটা, মনোযোগের যে বস্তুনিষ্ঠ শর্ত আছে, আমি তার প্রথম শর্তটার কথা আসছি। তার আগে আমি দেখে নিই, তোমাদের বই আসলে টোটাল 11টি শর্ত আছে। আমরা প্রথম শর্তটি লিখছি। আমরা প্রথম শর্তটি হচ্ছে আকার। আচ্ছা, আকার মানে কি? যে সাইজ না, আকার। আকার মানে কি? যে কোনো বস্তু, তোমরাই বলো, একটা কমন সেন্স, যে কোনো বস্তুকে, ছোট বস্তুগুলো কি বেশি চোখে পড়ে, না যেগুলো সাইজ বা আকার বড় সেগুলো বেশি চোখে পড়ে? নর্মালি কিন্তু ক্ষুদ্রাকার বস্তু চেয়ে যেগুলো বড় বস্তু সেগুলো আমাদের বেশি চোখে পড়ে, তাই না? যেমন ধরো, তুমি যখন একটি চিড়িয়াখানায় গিয়েছো, ধরো একটি খাঁচার মধ্যে অনেকগুলো বানর আছে। হ্যাঁ, কিন্তু সেই বানরের মধ্যে একটি বড় একটা আকারের গরিলা আছে। তাহলে বানরের আকার আর গরিলার আকার কি একই? একই না। তখন কিন্তু নর্মালি আমরা যখন দর্শনার্থী থাকবো, চিড়িয়াখানা যারা গিয়েছে তারা কিন্তু সেই বানরগুলো দেখা বাদ দিয়ে সেই গরিলার দিকেই তার মনোযোগ আগে যাবে, তাই না? কারণ কি? কারণ বানর হচ্ছে গরিলা আকারে বড়, তাই তো?
তাহলে এখানে আকার একটি মনোযোগের একটি উপাদান বা শর্ত, যে যার আকার যতটুকু বড় হবে বা বেশি হবে ছোট বস্তুর চেয়ে, তাকে কিন্তু দেখার প্রবণতা বা তার দিকে মনোযোগটা বেশি আকর্ষিত হবে। পরবর্তী যে পয়েন্টটি রয়েছে শিক্ষার্থী, সেটি হচ্ছে তীব্রতা। আচ্ছা, তীব্রতা মানে কি? তীব্রতা মানে হচ্ছে যে ধরো যে কোনো বিষয়ে যদি তোমার অতিরিক্ত মানে কি বলে এটা, তীব্র, হ্যাঁ, যেমন তীব্র মানে অনেক বেশি, হ্যাঁ, তীব্র গন্ধ হতে পারে, তীব্র আলো হতে পারে, উজ্জ্বলতা হতে পারে, যে কোনো কিছু। নর্মাল একটা জিনিসের যে যখন অতিরিক্ত বেশি মানে গন্ধযুক্ত হতে পারে, আলোযুক্ত হতে পারে, তাহলে সেখানে কিন্তু মনোযোগ বেশি হয়। সাপোজ ধরো তোমার বাসায় রান্না হচ্ছে, ঠিক আছে, এখন চুলায় তুমি এক চুলায় দুধ দিয়েছো, আর চুলায় ভাত হচ্ছে, ঠিক আছে, গরম হচ্ছে দুধ। এখন দুধ পুড়ে গেছে, তুমি খেয়ালই করলে, তুমি হয়তো পড়াশোনায় ব্যস্ত অথবা তুমি অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত, টিভি দেখায় ব্যস্ত। দুধ পুড়ে যখন তোমার একদমই তীব্র একটা গন্ধ বের হয়ে যাবে, পোড়ার গন্ধ, তখন তুমি দৌড় দিয়ে খেয়াল করো, জানলা কিসের পুরো গন্ধ আসতেছে, দৌড় দিয়ে রান্নাঘরে গেলা, দেখলা যে কি দুধটা পুড়ে গিয়েছে। এই যে তীব্র একটা গন্ধ পেলা, এই তীব্র গন্ধটা না পেলে তুমি কিন্তু রান্নাঘরে যেয়ে মনোযোগ দিতা না, ঠিক আছে। তাহলে যে কোনো কিছুর গন্ধ যদি তীব্র হয় বা কোনো আলো দেখেছো সে যদি অনেক বেশি তীব্রতা সম্পন্ন হয়, তাহলে সেটি আমাদের মনোযোগ আকর্ষণ বেশি করে, ঠিক আছে। তাহলে এটি ছিল হচ্ছে তীব্রতা। এর পরবর্তী যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে গতিশীলতা। আচ্ছা, গতিশীলতা মানে তোমরা বুঝো যে যেটার গতি রয়েছে, যে জিনিস যত বেশি স্পিডি সেখানে আমাদের খুব সহজেই মনোযোগ আকর্ষিত হয়। যেমন ধরো যে নর্মাল যদি দেখো যে টিভিতে কোনো একটি বিজ্ঞাপন, হ্যাঁ, অনেক আগের বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট আমাদের কিন্তু খুব একটা মনে পড়ে না, হ্যাঁ, কিন্তু যদি একই বিজ্ঞাপন বারবার দেখা এবং চলমান যে বর্তমানে যে বিজ্ঞাপনগুলো চলছে বা অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো চলছে এগুলো যদি দেখায় চলমানভাবে, দেখতে দেখতে কিন্তু এটা আমাদের জন্য একটা গতিশীল হয়ে যাবে, আমাদের মনোযোগ আকর্ষণ করে। হ্যাঁ, বর্তমানে এই প্রোডাক্ট চলছে, যা বা বর্তমানে এই প্রোডাক্টের বেশি মানে তোমার কি বলে বেশি প্রায়োরিটি আছে, এই প্রোডাক্ট বেশি চলছে, সো আমাকে এই প্রোডাক্টে দেখি বেশি মনোযোগ দিতে হবে। তার মানে গতিশীলতা, যে যখন যে ইয়াতে গতিশীল থাকে যে বিষয়টি, সেটি আমাদেরকে বেশি মনোযোগ আকর্ষণ করে, ঠিক আছে। এটা বর্তমান বিষয় প্রেক্ষাপটে হতে পারে, যত বেশি গতিশীলতা বা গতিশীল হবে বস্তু, তত সেই জিনিসটি আমাদেরকে আকর্ষণ করবে। হ্যাঁ, যেমন চলমান বিজ্ঞাপন, যেটা যতবারই দেখি আমরা ততবারই কিন্তু সেটি আমাকে আকর্ষণ করবে। এটি হচ্ছে গতিশীলতা। পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে পুনরাবৃত্তি কিন্তু মানে বলতে পারো যে পুনরাবৃত্তি এমন একটা জিনিস যে যত বেশি রিপিট হবে কোনো কিছু, তত বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করবে, মানুষ সহজে ভুলতে পারবে না। এখানে ওই অ্যাডভার্টাইজমেন্টের কথায় যদি আসে, তোমাদের বই রয়েছে যে একটি টিভিতে একটা অ্যাড বারবার দেখাচ্ছে, যতবার দেখাচ্ছে তখন কিন্তু ঠিকই ওই প্রোডাক্টের প্রতি একটা মনোযোগ আকর্ষিত হবে, বা আমরা ওই প্রোডাক্টটা খোঁজার চেষ্টা করবো বা দেখার চেষ্টা করবো। এরকম টিভিতে দেখবা যে কোনো সিনেমার যখন একটা প্রমোট হয়, তখন সেটা গাল দেখাতেই থাকে, একটা সার্টেন পিরিয়ডে ওই গালগুলোই দেখাতে থাকে, তাই না? বা একটা মানে মোট কথা হচ্ছে যে এমন একটা অবস্থা চলে যায় যে কোনো একটা সিনেমা প্রমোট করার ক্ষেত্রে বলো বা যে কোনো একটা বিষয় জানার ক্ষেত্রে বলো, বারবার সেটার অ্যাড দিতে থাকে এবং বারবার পুনরাবৃত্তি করার ফলেই কিন্তু তার প্রতি তোমার মনোযোগটা বেশি কাজ করে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে মনোযোগের আরেকটি শর্ত, পুনরাবৃত্তি। এরপর যে শর্তটা সেটি হতে পারে, আমরা তাহলে কি বললাম, আকার, তীব্রতা, গতিশীলতা, পুনরাবৃত্তি, এরপরে হচ্ছে নতুনত্ব। হ্যাঁ, এরপরে শব্দটা হচ্ছে নতুনত্ব। আচ্ছা, নতুনত্ব মানে কি, যে নতুন কোনো কিছু, তাই না? যেমন ধরো তোমাদের ক্লাসে, তোমরা এখন তো যেহেতু আমরা পড়ার মধ্যে কলেজে যাচ্ছি না, কিন্তু ধরো তোমরা যখন ক্লাসে থাকতে, যখন তোমরা ফার্স্ট ইয়ারে ধরো ছিলে, নতুন যখন ভর্তি হলে, তখন কিন্তু নতুন নতুন মানুষের সাথে তোমাদের পরিচয় হয়েছে, নতুন নতুন বান্ধবী হয়েছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, ক্লাস করছো, এর মধ্যে হঠাৎ করে 2-3 মাস পর আরো একটা নতুন বন্ধু বা বান্ধবী এসে তোমাদের সাথে যুক্ত হলো। এই যে নতুনত্ব, নতুন একটা জিনিস, নতুন একটা মানুষ, তাহলে কিন্তু সহজেই তার প্রতি আকর্ষণটা কাজ করবে।
এটা তোমার শ্রেণীকক্ষের কথা বললাম, তাই না, যে শ্রেণীকক্ষের কোনো নতুন কেউ আসলে সেরকম তুমি যে কোনো জায়গায় তুমি একটা বক্তৃতা একটা অনুষ্ঠানে গিয়েছো, সেখানে যদি কেউ কোনো খুব মজা করে একটা ফ্যামিলি প্রোগ্রামে কেউ যদি সেখানে খুব মজার কিছু প্রোগ্রামের ভিতরে গান গায়, কৌতুক বলে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও সেও তোমার মনোযোগ আকর্ষণ করবে, তাই তো। তাহলে যে কোনো কিছু যখন নতুনত্ব থাকে তখন সেই জিনিসটার মনোযোগ সহজে আকর্ষিত হয়, সহজেই সেটি আমাদের চোখে পড়ে। তাহলে এই ছিল শিক্ষার্থী প্রথম 5টি পয়েন্ট। আমরা তাহলে যেটা দেখলাম যে মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত 5টি এখানে রয়েছে, যে আকার, তীব্রতা যেটা বলছিলাম, তারপরে গতিশীলতা, পুনরাবৃত্তি এবং নতুনত্ব। তাই এই 5টি পয়েন্টের পর শিক্ষার্থী এবার আমরা যাব পরবর্তী পয়েন্টে। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী যে পয়েন্টটি মনোযোগের বস্তুনিষ্ঠ শর্তের পরবর্তী যে পয়েন্টটি, সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে পরবর্তী পয়েন্টটি আমরা একটি গাছ আঁকি, ঠিক আছে শিক্ষার্থী। আমরা 5টা করে পয়েন্টে আলোচনা করি, ঠিক আছে শিক্ষার্থী, আমরা 5টা করে পয়েন্ট আলোচনা করব। তাহলে আমরা এখানে পরবর্তী যে পয়েন্টে যাব তার আগে আমরা একটু চিত্রটা এঁকে দিই যে আমরা আসলে কি নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু আমার সাথে কিন্তু সুন্দর করে আঁকতে পারো শিক্ষার্থী। দেখো, আমি কিন্তু এত যে এক্সপার্ট তাও না, মোটামুটি পারি। তো তোমরা আমার চেয়ে নিশ্চয়ই ভালো আঁকতে পারবে। তোমরা এঁকে ফেলো, 5টা পাতা এঁকে ফেলো। হ্যাঁ, আমরা এখন লিখব মনোযোগের বস্তুনিষ্ঠ শর্তের পরবর্তী 5টা পয়েন্ট। আচ্ছা, তো মনোযোগের প্রথম যে 5টা ছিল তার পরবর্তী যে পয়েন্ট, তার মধ্যে একটি হচ্ছে যে দীর্ঘস্থায়িত্ব। কি বললাম শিক্ষার্থী? দীর্ঘস্থায়িত্ব। হ্যাঁ, তাহলে আমরা লিখছি পরবর্তী পয়েন্ট, দীর্ঘস্থায়িত্ব। আচ্ছা, দীর্ঘস্থায়িত্ব কথা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে যেটা কি স্থায়িত্ব আছে, স্থায়ী, তাই না। তাহলে দেখো, নর্মালি কোনো কিছু যত বেশি স্থায়ী হবে তোমার মনোযোগ তত বেশি আকর্ষণ করবে। এটা একটি বস্তুনিষ্ঠ শর্ত। তোমাদের বইয়ে উদাহরণ আছে যে একটি বাচ্চা যদি নর্মালি কান্না করে এবং কিছুক্ষণ পর থেমে যায়, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, সেটা তোমার কখনোই মনোযোগ আকর্ষণ খুব একটা করবে না। কিন্তু সে যদি অনবরত কন্টিনিউয়াসলি কান্না করতে থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার সে মনোযোগ আকর্ষণ করবে। তার মানে এখানে কান্নার যে একটা স্থায়ী অবস্থান, যে স্থায়িত্ব রয়েছে, কন্টিনিউয়াসলি হচ্ছে, যার জন্য কিন্তু সে তোমার বাচ্চাটার মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। এছাড়াও ধরো, এই যে স্কুলে ছুটির ঘন্টা বাজে, তাই না, আমাদের নর্মালি আমরা মাইলস্টোন কলেজে বা তোমার জানো যে আমরা বেল বাজাই, বেলটা অনেক জোরে করে ধরে রাখলে একটা অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে সাউন্ড হয়। তো এই ক্ষেত্রেও তাই, যে বেল বাজানোর ক্ষেত্রে আবার ছুটির ঘন্টা বলে টিং 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 করে ঘন্টা বাজাতে থাকে, তাহলে এই ক্ষেত্রেও দীর্ঘস্থায়িত্ব আছে। নর্মাল 1-2টা আওয়াজ ঘন্টা দিলে কিন্তু আমরা শুনতে পাবো না, কিন্তু যখন কন্টিনিউয়াসলি বাজাতেই থাকবে তখন কিন্তু সেটা দীর্ঘস্থায়িত্ব বা স্থায়ী হবে, যার জন্য সেটি সহজেই আমাদের মনোযোগ আকর্ষণ করবে। ঠিক আছে, এর পরবর্তী যে পয়েন্ট সেটি আমরা লিখি। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে বৈসাদৃশ্য বা বৈপরীত্য। বৈসাদৃশ্য, হ্যাঁ, বা বৈপরীত্য। আচ্ছা, এটাও দেখো, এটাও কিন্তু আমরা পয়েন্ট থেকে মোটামুটি বুঝতে পারছি যে বৈসাদৃশ্য বা বৈপরীত্য কি। হ্যাঁ, যে বিপরীত অবস্থান, তাই না, যে অপোজিট। হ্যাঁ, যে নর্মালি দেখো যে একজন ফর্সা মানুষের পাশে যদি একটা মিচমিচে কালো মানুষ পাশাপাশি থাকে, তাহলে কিন্তু সহজেই অনেক তাড়াতাড়ি সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করে। অপোজিট যখন কোনো কিছু, একটা অনেক খাটো একটা মানুষের পাশে যদি অনেক লম্বা একটা মানুষ দাঁড়ায়, সহজেই সেই জোড়াটা আমাদের মনোযোগ আকর্ষণ করবে। তার মানে কি, যেখানে বৈসাদৃশ্য মিল নেই, অমিল আছে, বিপরীত অবস্থান, সেগুলো আমাদেরকে সহজেই মনোযোগ আকর্ষণ করে। এটি হচ্ছে একটি বস্তুনিষ্ঠ শর্ত। পরবর্তী যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে রঙিন বস্তু। সেটি কি? সেটি হচ্ছে রঙিন বস্তু। এটাও নর্মাল কথা যে রঙিন বস্তু না, যেটা কালারফুল যে কোনো জিনিসই কিন্তু শিক্ষার্থী আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। রঙিন বস্তু বলতে বুঝিয়েছে, দেখো, একটা বিয়ে বাড়ির লাইটে তুমি যদি পুরো বিল্ডিংটা
এক কালারের সাদা লাইট দিয়ে তুমি যদি আলোকিত করো, সেটা বেশি আকর্ষণীয় না হয়ে যখনই দেখবা তুমি বিভিন্ন কালারের লাইট নিয়ে আলোকিত করছো, লাইটিং করছো বিল্ডিংটা, সেটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় বা অনেক বেশি মনোযোগ স্থাপন করে। তার মানে যেখানে কালারফুল বিষয়গুলো কাজ করে, দেখবা তোমরা ঈদের আগে অনেক শপিং মল এই যে এরকম কি করে, লাইটিং করে। কেন করে এত লাইটিং কেন করে? ঈদের আগে বিশেষ করে দেখবা যে বিভিন্ন শপিং মল রাস্তাঘাটে বিভিন্ন ধরনের লাইটিং চলছে। কেন লাইটিং করে? কারণ এই ক্ষেত্রে ওই যে আকর্ষণ, যে হ্যাঁ এখানে একটা সুন্দর শপিং মল আছে, আসেন আপনারা শপিং করতে আসেন। তো এই যে আকর্ষণ, রঙিন কালার, হ্যাঁ বিভিন্ন কালারফুল লাইটিং করা হয় যাতে সহজে মনোযোগ আকর্ষণ হয়। তো এটি হচ্ছে রঙিন বস্তু, যে যেখানে সাদা মানে হালকা কালার চেয়ে যখন বেশি রঙিন বস্তু ব্যবহার করা হয়, মনোযোগ সহজে আকর্ষিত হয়। এটি হতে মনোযোগের একটি বস্তুনিষ্ঠ শর্ত। পরবর্তী শর্তে চলে যায়। পরবর্তী যে শর্ত সেটি হচ্ছে সামঞ্জস্যহীনতা। সামঞ্জস্যহীনতা সামঞ্জস্যহীনতা থেকেও কিন্তু এই লেখা থেকেও বোঝা যাচ্ছে যে আসলে কি বোঝাতে চাচ্ছি। এই লেখা থেকে হচ্ছে যে এইটা যেখানে কোনো মিল নেই, অমিল। সামঞ্জস্যহীনতা মানে যেখানে কোনো মিল নেই। এখানে বলেছে তোমাদের বইয়ে আছে যে ফেরিওয়ালার মানে অসামঞ্জস্য পোশাক। আচ্ছা, ফেরিওয়ালা বলতে কি বুঝায়? যে ধরো যারা রাস্তায় রাস্তায় ফেরি মানে বিভিন্ন জিনিস বিক্রি করে, মাথায় ঝাঁকা নিয়ে, অথবা ধরো চানাচুরালরা বলে, ওই যে চানাচুরালরা দেখবা যে খুব হাতে একটা কার্টুনের মধ্যে একটা এই যে কি বলে একটা হর্নের মধ্যে একটা মাইক নেয়, তারপরে বিভিন্ন ধরনের ডিজাইনের পোশাক পরে, খুবই মানে বেখাপ্পা লাগে এবং মাঝে মাঝে আমার তো ভয় লাগে চানাচুর করে যখন ডাকে। তো আসলে সামঞ্জস্যহীনতা এটাই যে সে চানাচুর বিক্রি করছে, তার পুরা কালারফুল ড্রেস, বা ধরো তার ড্রেসগুলো একটু আনকমন থাকে, ফেরিওয়ালার ড্রেসগুলো পোশাকগুলো একটু আনকমন থাকে, তাহলে এগুলো কিন্তু সহজে, যেহেতু এটা বেখাপ্পা, তার সে যে কাজ করছে সে সেটা যাচ্ছে না, এই কারণে এটি সামঞ্জস্যহীনতা। একটার সাথে মিল নাই, কিন্তু তারপরেও কিন্তু এটি আমাদের মনোযোগের একটি বস্তুনিষ্ঠ শর্ত। পরবর্তী যে পয়েন্টটি, শিক্ষার্থী পরবর্তী পয়েন্টটি যাই। পরবর্তী পয়েন্টটি হচ্ছে উদ্দীপকের অবস্থান। উদ্দীপকের অবস্থান। উদ্দীপকের অবস্থান কি? যে যেখানে যে উদ্দীপকটা আছে, তাই না, তা সহজেই আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। নর্মালি এখানে বলেছে যে যেমন ধরো খবরের দেখা যায় যে ম্যাগাজিন, একটা ম্যাগাজিন হোক, যেমন আমাদের কিন্তু কলেজে অনুরণন বের হয় প্রতি বছর, কলেজ ম্যাগাজিন। কলেজ ম্যাগাজিনে কিন্তু উপরের প্রচ্ছদটা নিয়ে আমরা বেশি এক্সাইটেড থাকি যে প্রচ্ছদটা কেমন হবে, আমরা ভিতরে কি লিখেছি। তার হচ্ছে ম্যাগাজিনের যে ফ্রন্ট পেজটা আছে, এটি কিন্তু আগে মানুষের মনোযোগ আকর্ষণ করে, ঠিক আছে। অথবা ধরো এরকম আছে কিছু ম্যাগাজিন যার উপরের ফ্রন্ট পেজের চেয়ে ভিতরের জিনিসগুলো বেশি আকর্ষিত হয়। তো এইভাবে উদ্দীপকের অবস্থাটা যেখানে আছে, খুব আকর্ষণীয় কোনো কিছু ম্যাগাজিনের ফ্রন্ট পেজে, অথবা আকর্ষণীয় কোনো কিছু ম্যাগাজিনের ভিতরের কোনো পেজে, যার সেটা সহজে কিন্তু মনোযোগ আকর্ষণ করতে পারে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে উদ্দীপকের অবস্থান। এখানে উদ্দীপকের অবস্থান মধ্যে তুমি যে কোনো জিনিস, তুমি যদি দেখো যে একটা পেপারে একটা অনেক বড় করে একটা বিজ্ঞাপন আসছে, কোনো একটা ছবি দিয়ে, নর্মাল লেখার মধ্যে একটা ছবি দিয়ে বিশাল একটা বিজ্ঞাপন, হয়তো বা কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট, অথবা ধরো কোনো ব্যাংকের অ্যাডভার্টাইজমেন্ট, সেটা যদি কোনো ছবি দিয়ে বড় করে আসে, তাহলে সেই ক্ষেত্রে সেই অবস্থানটা, ওই খবরের কাগজে ওর যে অবস্থানটা, সেই উদ্দীপকের ওই বস্তুর অবস্থানটাই কিন্তু তোমাকে সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করবে আশেপাশে বিষয়ের চেয়ে। তাহলে এটি ছিল শিক্ষার্থী উদ্দীপকের অবস্থান। শিক্ষার্থী তাহলে চলো আমরা পরবর্তী পয়েন্টগুলোতে চলে যাই। শিক্ষার্থীরা আমরা 10টি পয়েন্ট কিন্তু শিখে ফেলেছি, তাই না? আর তোমাদের বইয়ে আর মাত্র 3টি পয়েন্ট আছে, আমরা তাহলে 3টি পয়েন্টও শিখে ফেলি। তাহলে এর পরবর্তী যে পয়েন্ট মনোযোগের বস্তুনিষ্ঠ শর্তে রয়েছে সেটি কি? এর পরবর্তী যে পয়েন্ট রয়েছে সেটিতে আমরা চলে যাই। 11 নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে বিচ্ছিন্নতা। আচ্ছা, বিচ্ছিন্নতা মানে কি? নাম থেকেই বোঝা যাচ্ছে বিচ্ছিন্ন মানে কি, যে বিচ্ছিন্ন মানে বিচ্ছেদ, হ্যাঁ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বা একজন থেকে আরেকজনকে সরে যাওয়া, এরকম বিচ্ছেদ হয়ে যাওয়া। এমন ধরো একটা গানের প্রোগ্রাম চলছে, হঠাৎ করে সেখানে যদি হঠাৎ সাউন্ড সিস্টেমের কারণে বা যে কোনো কারণে তবলা বাজানো বন্ধ হয়ে গেল গানের ভিতরে, তাহলে কিন্তু সহজে কি হলো, যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলো, যা সহজে আমাদের মনোযোগ আকর্ষণ করে, তাই তো। এরকম বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা থেকে এই মনোযোগ, এটি একটি বস্তুনিষ্ঠ শর্তে পরিণত হয়েছে।
এর পরবর্তী যে পয়েন্টটি রয়েছে শিক্ষার্থী, সেটি হচ্ছে, এটাও খুবই মজার একটি, সেটি হচ্ছে গোপনীয়তা। আচ্ছা, গোপনীয়তা নাম শুনেই খুবই ইন্টারেস্টিং মনে হয়, তাই না? তোমরা দেখবা যে বাচ্চাদের যেই কাজটা করতে মানা করা হয় ওটা বেশি করে। সেরকম যে কোনো জিনিস গোপনীয় থাকে, গোপন বিষয়গুলো কিন্তু সহজে মনোযোগ আকর্ষণ করে এবং জানতে মন চায়, তাই না? যেমন ধরো যে ফ্রেন্ডসের মধ্যে একসাথে বসে আছি, দুইজন আলাদা করে কথা বলছে, তখন কিন্তু এই পুরো গ্রুপ যেখানে বসে আছে তা চিন্তা করে কি এমন গোপন কথা বলে আমাদের জানতে হবে। এই যে গোপনীয় যে বিষয়গুলো আছে, গোপন যে কোনো বিষয়, সেগুলো জানার ক্ষেত্রে, সেগুলো বোঝার ক্ষেত্রে ইন্টারেস্টটা অলওয়েজ বেশি থাকে। তাহলে এটিও মনোযোগ আকর্ষণের একটি বস্তুনিষ্ঠ শর্ত। এর পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে, এটি আমাদের সর্বশেষ পর্যায়, অবপ্রত্যক্ষণ পর্যায়ে দর্শন। পরবর্তী যে পয়েন্টটি সেটি হচ্ছে অবপ্রত্যক্ষণ পর্যায়ে দর্শন। দর্শন মানে দেখা। আচ্ছা, এটার মানে কি? অবপ্রত্যক্ষণ পর্যায়ে দর্শন মানে কি? যে যেই ঘটনাটি খুব দ্রুত ঘটে যায় সেই ঘটনাটির ক্ষেত্রে তাড়াতাড়ি মনোযোগ, মানে যেই ঘটনাটি আমরা খুব তাড়াতাড়ি ঘটে গেছে, হঠাৎ খুব দ্রুত আমার চোখের সামনে ঘটে যাচ্ছে, সেই ঘটনার প্রতি মনোযোগ বেশি থাকে, সেই ঘটনাটি দেখার জন্য অস্থিরতা কাজ করে। ঠিক আছে, এটি হচ্ছে অবপ্রত্যক্ষণ পর্যায়ে দর্শন। তার মানে কি, যে যেই ঘটনাটি তোমার সামনে খুব দ্রুত গতিতে ঘটে যাবে বা দ্রুতভাবে ঘটেছে এরকম কোনো বিষয় তোমাকে সহজেই মনোযোগ আকর্ষণ করে এবং সেটি দেখার প্রতিও তোমার আগ্রহ তাড়াতাড়ি বেড়ে যায়। তো শিক্ষার্থী, এই হচ্ছে, এই দিয়ে মোটা লেখার আগে 10টি, এই দিয়ে টোটাল 13টি পয়েন্ট আমরা বললাম। খুবই মজার এবং খুবই ইজি। তোমরা শুধু পয়েন্টগুলো যদি মনে রাখো তাও খুব ইজিলি বস্তুনিষ্ঠ শর্তের এই 13টা পয়েন্টের ভিতরে কি আছে তুমি নিজেই সেটি নিজের মতো করে বানিয়ে নিতে পারবে। তাহলে আজকে আমাদের হোমওয়ার্ক কি হবে শিক্ষার্থী? আজকে আমরা কি হোমওয়ার্ক করব? তোমরা বলো, তোমরা কি হোমওয়ার্ক চাও? খুবই ইজি একটা হোমওয়ার্ক দেব। তোমরা কিন্তু অনেক দিন ধরে আমি তেমন একটা হোমওয়ার্ক তোমাদের দিচ্ছি না, আজকে আমরা একটা দিই হোমওয়ার্ক। বাবা, আজকে আমরা বাড়ির কাজ কি করব বা আমরা হোমওয়ার্ক কি করব? আজকে আমরা যে হোমওয়ার্কটি করব সেটি হচ্ছে, এই যে আমরা 13টি পয়েন্ট করলাম, হ্যাঁ, মনোযোগের যে বস্তুনিষ্ঠ যে শর্তগুলো আছে, 13টি পয়েন্টের নাম মুখস্থ করব এবং সেটি একটি হোমওয়ার্ক খাতায় লিখে ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেট করব। ঠিক আছে, খুবই ইজি। জাস্ট 13টি যে পয়েন্ট, মনোযোগের বস্তুনিষ্ঠ শর্তে 13টি পয়েন্টের নাম মুখস্থ করবে, মুখস্থ করে না দেখে হোমওয়ার্ক খাতায় লিখবে এবং তা সেন্ড করে দিবে তোমাদের নিজ নিজ বিষয় গ্রুপে। তাহলে শিক্ষার্থী, আজকে আমরা, এটিই ছিল আজকে আমাদের বিষয়বস্তু, মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত। আমরা পরবর্তী ক্লাসে মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্তগুলো পড়ব। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। আশা করি যে পরবর্তী ক্লাস আসার পূর্বে এখন পর্যন্ত এই অধ্যায়ের যতগুলো ভিডিও ক্লাস আপলোড হয়েছে তোমরা সেটাকে অবশ্যই খুবই মনোযোগ সহকারে দেখবে এবং সেগুলো আত্মস্থ করার চেষ্টা করবে এবং ভালোভাবে পড়বে। আর যাওয়ার আগে একটি কথা, যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, পরিবারের যত্ন নিও এবং ভালোভাবে পড়াশোনায় মনোযোগ দিও। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।